ও তোর মনে? এই জানোয়ারের বাচ্চাও তোর মনে? ইউ স্লাট! এক পুরুষে হয় না তোর, কুত্তার বাচ্চা! তোর এইটুকু শরীরে এত ঝাঁস! আমার বর্তমানে আমার বাড়ির কেয়ারটেকারের সাথে স্লাট গিরতে নেমে গেলে তুই! ইউ ব্লাডি বিস! এহেন অতর্কিত ঘটনার জেরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েটার কান্না, মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব মাহির গলা চেপে রেখেছে তো রেখেছেই, একটুও ছাড়ছেও না। দেখো এদিকে মাহির জান বেরিয়ে যাবার উপক্রম। মেয়েটা বিছানায় পড়ে থেকে ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফটানোতে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব, উল্টো বাড়িয়েছে হাতের জোর। মাহির চোখ বেরিয়ে আসছে, কোটর ছেড়ে দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে। ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছাড়লো। এদিকে মুগ্ধের অমন দানবীয় হাতের থাবা থেকে ছাড়া পেতে পাগল প্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়িত্ব রইল না বেশিক্ষণ। এরই মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রমণ চালালো মাহির মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরলো তালুর চুলগুলো। ব্যথায় কুকিয়ে উঠে মাহি চোখ মুখ কুচকে হাত দুটো দিয়ে চুলগুলো ছাড়াতে চাইলে আবারও থাপ্পড় বসলো তার গালে। আজকের এক একটা থাপ্পড় না যেন বেত্রাঘাত। যতবার গালে পড়ছে ঠিক ততবার আঙ্গুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বা বলি। এক একটা থাপ্পড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখগহ্বর। এদিকে মুগ্ধ তখন এক হাতে মাহির চুল চেপে রেখে মেয়েটাকে এক ঝটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে খট করে একখানা শব্দ পৌঁছালো মাহির কানে। সেই সঙ্গে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধহয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কি আর অত কিছু বুঝছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হেঁচকি তুলতে তুলতে চোখ তুলল ওপরে। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নিভু নিভু আলোকে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখাবব স্পষ্ট নয় মাহির নিকট। মেয়েটা কেমন দুর্বল নয়নে তাকিয়ে রইল। এদিকে যুবক এবার কি করছে কে জানে। বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা সিডের গা থেকে একটানে খুলে ফেলেছে পরনের শার্টটা। অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় সিডের ক্ষত বুকটায় যেথায় আগে থেকে ব্যান্ডেজ করা সেখানে টান বসিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেললো ব্যান্ডেজটা। মুহূর্তে উন্মুক্ত হলো সিডের রক্তাক্ত ক্ষত বুক। ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লৌহ। মাহি ছলছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠরোধ হয়েছে এ পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখলো তার কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্তর না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারও মুগ্ধের হাত ধরতে চাইলে তখনই পাশ ফিরে মাহির কণ্ঠা চেপে ধরে মুগ্ধ। মাহি থমকায়। গলার ব্যথায় গোঙাতেই শুনলো মুগ্ধের হিংস্র কণ্ঠ। ও তোরই তো! এই ব্লাডি! এ সোল তোর! তোর সারা গায়ে ওর স্পর্শ লেপ্টে আছে, তাই না? ওকে দেন, অল টেক কেয়ার অফ হিম। বুঝলো না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতে মুগ্ধ তাকে ফের ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে পরক্ষণে হাঁটা ধরলো আলমিরার দিকে। কাঠের তৈরি ভারী কারুকার্যে শোভিত আলমারির কাছে এগিয়ে এসে একটানে আলমারির দুয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারিপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। তারপর আর কোনরূপ কাল বিলম্ব না করে তখনই বস্তুটি হাতে নিয়ে এগিয়ে গেল সিটের দিকে। মেঝেতে পড়ে থাকা মাহি ফোপানো বাদ দিয়ে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহি চোখ সরু করলো এ পর্যায়ে। তার তাকিয়ে থাকার মাঝেই ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ি নেয় বস্তুটা দিয়ে হঠাৎ সিটের ক্ষত বুকটায় প্রবলভাবে আঘাত বসায়। অতঃপর সেকেন্ড খানেক বাদে যেই না দড়িটা হেতড়ে আনতে লাগলো সিডের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিডের গায়ে লাল তরলের প্রবল বন্যা। মাহি হতভম্ব। তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাঁচকাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে বেচারা সিড। মাহি আর সইতে পারল না। তখনই দুহাতে খামচে ধরলো নিজের মুখ। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। ওদিকে মুগ্ধ থামছে না। সিডের বুকটা ক্ষতবিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারার পিঠের উপর অমানবিক অত্যাচার চালাতে। হাতের বদলে পা দিয়ে ঠেলে সিটকে উল্টে দিল বিছানায়। একের পর এক বেত্রাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সিটের শরীরটা। ইতিমধ্যে পুরো বিছানা রাঙিয়ে দিয়েছে সিটের লহুর দাগে। অথচ তবুও থামছে না মুগ্ধ। তার মুখাভাবে কঠিন ভাবস্রোত এখনো কমেনি বিন্দুমাত্র। প্রায় মিনিট পাঁচেকের অমানবিক বেত্রাঘাত শেষে থামলো মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান হাতে পেঁচাতে লাগলো চাবুকটা।
ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতে রাগে ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে তখনই খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল সিডের মাথার তালুর চুল। অতঃপর ছেলেটা চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন সিড, গায়ে কি আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতেই উল্টে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ নাকমুখ থুবড়ে গেল বোধ হয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিডের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার কাছে। মার্বেলের কাছে তকতকে মেঝেতে গড়াচ্ছে সিডের দেহ, দাগ ফেলছে তাজা রক্তের। কয়েক কদম এগুতে সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতে মেয়েটা কেমন হকচকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হওয়ায় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার, না হলে যে কি হতো। ওদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা একটানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাইরে। এতক্ষণ যাবৎ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে অ্যাডউইন। এরই মধ্যে পায়ের সামনে এমন হুট করে কাউকে গড়াতে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহের মালিককে তা চেনার জন্য একটুখানি মগজ খাটাতেই শুনল মুগ্ধ ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ পানিতে চুবিয়ে রাখ, আমি আসছি। আর খেয়াল রাখবি, বলেও ওর যেন নিঃশ্বাস বন্ধ না হয়। ও কার শিকারে হাত দিয়েছে সেটা আগে বুঝে নেই, তারপর না হয় সাইকে কি দেখাবো। যা। ভয়ার্থ এডেন বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নাড়ল ওপরে নিচ। মুগ্ধ তখন আলগোছে এক কদম পিছিয়ে গেল। অতঃপর এক ঝাটকায় এডেনের মুখের উপর দোল লাগিয়ে চলে গেল ভেতরে। ওদিকে এডেন কেমন ব্যথাতুর হাসলো সিটকে দেখে। রয়েস হয়ে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করলো। এত বড় দুঃসাহস দেখানোর দুঃসাহস তো আমারও নেই সিট, সেখানে তোমার এলো কোথা থেকে? ধীর কদমে এগোচ্ছে মুগ্ধ। চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি। স্রেফ এক অদ্ভুত অস্থিরতা ছেয়ে আছে হৃদয়। মাথাটা কেমন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। হাত দুটো নিষ্ফিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির একদম পেছনে। হালকা ঝুঁকে তখনই মেয়েটার চুলগুলো পেছন থেকে চেপে ধরতে গুঙিয়ে ওঠে মাহি। মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর। কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঢেলে হিসিয়ে শুধালো, কি করছিস তোরা? ডিড ইউ গাইজ হেট এভরিথিং? জাস্ট টেল মি জাসমিশ, ডিড ইউ গাইজ হেট এভরিথিং? অবোধ মাহি বুঝেনি এহেন কঠিন কথার মানে। ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কিয়ৎক্ষণ। এদিকে তার এমন মৌনতাকে হ্যাঁ ধরে নিল মুগ্ধ। মুহূর্তে ছেলেটার চোখে মুখে ফের লেপটে গেল আগুন। চোয়ালে ফুটলো কটমটিয়ে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব এক হাতে মাহির চুলগুলো মুঠোয় চেপে রেখে দাঁড় করালো মেয়েটাকে। মাহি টলছে ব্যথায়। মুগ্ধের হ্যাচড়ানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবু এগোচ্ছে কোনো রকম। কিয়ৎক্ষণ বাদে মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেয়ালের কাছে। অতঃপর আর এক মুহূর্ত দেরি না করে দেয়ালের সঙ্গে মেয়েটার মাথাটা একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার। মাথায় যন্ত্রণা বাড়ছে তীব্রভাবে। কপালে চামড়া ফেটে গিয়েছে ইতিমধ্যে। ওদিকে মুগ্ধের হাত চললেও তার কণ্ঠে হঠাৎ করে শোনা গেল একটা ভারী মোটা অভিযোগ। দোষ আমারই, আমি ভুলে গিয়েছিলাম সাপের রসে কখনো মানুষ জন্ম হয় না। যার ভাবে একটা চরিত্রহীন লম্পট, তার মেয়ে হিসেবে তুইও নিজেই বা কতটুকু ভালো হবি? শত হলো তোর শরীরের প্রতিটা শিরায় উপশিরায় ওই জানোয়ারের রক্ত বইছে, এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদৌ জানে সে কি বলছে, নাকি খামোখা রাগের বশে বলে যাচ্ছে কথাগুলো? মুগ্ধের অস্থিরতা স্পষ্ট বলছে সে নিজের মধ্যে নেই। তার পুরো বদন কাঁপছে রাগে। চোখের সামনে বারবার চলছে একই দৃশ্য, মাহি আর সিড একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতায় নেই। তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিভু নিভু চোখে গা বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। ওদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। মাথাটা হুট করেই ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতে থাপ্পড় বসাচ্ছে নিজ মাথায়। না, তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো। অবচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহি কি তবে সত্যি সত্যি একে অপরের মাঝে গভীরভাবে ডুব দিয়েছে? মাহির পুরো অঙ্গ ছুঁয়েছে সিড। মাহি ধরেছে সিডকে। মুগ্ধতা নিয়ে তাকিয়েছে সিডের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। এক মনে অত কিছু ভাবলেও পরক্ষণেই তার বিচক্ষণ মস্তিষ্ক তাকে শাসিয়ে বলছে, যা ইচ্ছে করুক ওই মেয়ে, তার জন্যে তোর অত অস্থিরতা কেন? ও তো কেবলই তোর শত্রুর মেয়ে, আর শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কের এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডালো মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকা রুটা বলে উঠল, হোক শত্রু, তবুও কেবল তোর, তোর মানে তোর। আর তোর ভাগে অন্য কেউ কেন হাত দেবে? কেন?
প্রথমবার, হ্যাঁ, আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরে ডাক শুনল মুগ্ধ। আর তখনই এ দিন দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্র বন্য বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তেই তৎপর হলো সবকিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেডসাইডের টেবিলের ওপর থেকে মোমবাতি স্ট্যান্ডটা হাতে নিয়ে তখনই তা ছুঁড়ে ফেললো ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা। পুরো ঘরময় ছড়িয়ে গেল কাচের টুকরো। এতটুকুতেই ক্ষান্ত হননি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলোর উপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে হাতের সামনে যা পেলেও তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে। এই ঘর, এখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো ও কম, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আচানক চিকচিক করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। তারই পিঠ পিছে সে উন্মাদ হয়েছে আজ। দি রেড ফ্ল্যাগ রুশ দি কিং শ্যাডো মনস্টার আজ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। পুরো ঘরটাকে এক জলজ্যান্ত আস্তা করে রূপান্তর করার শেষে যুবক আচমকায় কাচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসলো। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশে দেবে গেল কাচের খণ্ডাংশ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জন ধ্বনি তুলল। ভাব এমন ছেলেটার বুকটা বুঝি ফেটে যাচ্ছে কোনো এক বিষয়ে। পাশে জড়সড় হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তখনই গুটিয়ে গেল। চোখ মুখ কুচকে কান দুটোতে হাত চেপে ধরল। ওদিকে মুগ্ধ এখনো গর্জন তুলছে। সময় নিয়ে থামলো সেই গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়ে শয়ে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হকচকায় তড়িৎ শোয়া ছেড়ে উঠতে চাইলে ঘটল আরেক কাণ্ড। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহির। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে এসেছে ভেতরে। অদূরেই পানি ভর্তি বাথটাব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছলে মাহি পড়তে গিয়েও বারবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাচ্চা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? মুগ্ধটাকে টেনে এনে ধুম করে ছুঁড়ে ফেললো পানি ভর্তি বাথটাবে। মুহূর্তে একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাতে পায়ে চোটও লেগেছে ভীষণ। রয়ে শয়ে পানি থেকে ঘাড় উঠাতে ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভাবটা বোধহয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমছে তার। সেই সাথে বাড়ছে মাথার যন্ত্রণা। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে সম্মুখে তাকাতেই হঠাৎ করে পুরো শাওয়ার রুম ঝলমলিয়ে উঠল সফেদ রঙা আলোতে। হুট করে আসা তীব্র আলোর ঝলকানিতে চোখ দুটো খানিক কুচকে ফেলল মাহি। এরই মধ্যে বাহাতে টের পেল এক খাঁচকা টান। তড়িৎ চোখ খুলল মাহি। সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত মুখে তার হাতগুলো রাব করছে। প্রথম প্রথম ব্যথা না লাগলেও এবার যেন বড্ড ব্যথা পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে তার গা থেকে চামড়াগুলো তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সইতে পারল না বেশিক্ষণ। মেয়েটা কেমন আধো আধো স্বরে কোনো মতে বলল, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি, হাত ছাড়ুন আমার। শুনছে না মুগ্ধ। মেয়েটার কথা আদৌ কানে তুলল কিনা কে জানে। ছেলেটা কেমন বেপরোয়ার ন্যায় মাহির গা ঘষছে। ভাব এমন মাহির গায়ে বুঝি লেপ্টে আছে ভীষণ ময়লা, আর সেই ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত বেপরোয়া হলো কেন কে জানে। সে মাহির হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করে দৃষ্টি তাক করলো মাহির মুখ পানে। এই মুখ, ওই ঠোঁট, এগুলোতে অ্যাসিড স্পর্শ করেছে। কথাগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতে নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তেই হয়ে গেল এগ্রেসিভ। তৎক্ষণাৎ মাহির গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, এই তুই আমার না? এই কুত্তার বাচ্চা, উত্তর দে। তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, তার মানে তুই আমার হলি না। বল, হলি না আমার তুই? আমার হয়ে থাকলে আমার জিনিসে অন্য কেউ কেন হাত লাগালো কেন? এই বান্দির মেয়ে, উত্তর দে। তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন পর পুরুষের সোহাব আবার? উত্তর দে, উত্তর দে জানোয়ারের বাচ্চা, না হলে আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা শরীর পানিতে ডুবে আছে, বাকিটা অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। তার উপরে এহেন গলা চেপে ধরা। কোথায় যাবে মাহি? কিভাবে কথা বলবে? সে লোকটা কথাবার্তা কিছুই তো মাথায় ঢুকছে না। তার মাথাটা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মৌনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলো মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি? তার কোনো হদিস নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতেই হঠাৎ তার নাকে ভেসে এলো এক অতি পরিচিত উটকো গন্ধ। মুগ্ধ ভ্রু গোটায় সন্দিহান হয়ে ফের নাক এগিয়ে আনে মাহির মুখের কাছে। আবারও এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে শুধালো, এসব কে দিয়েছে তোকে?
এবারেও নিশ্চুপ মাহি। শক্ত হলো মুগ্ধের চোয়াল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মিলালো। অতঃপর কঠিন মুখে ফের তৎপর হলো মেয়েটার গা ঘেঁষতে। তার অমন ঘষা মাজায় সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়া বেশ কিছু জায়গা ছিলে গিয়েছে। ইতিমধ্যে মাহি কাঁদছে অনবরত, বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথায় কলিজাটা ফেটে যাচ্ছে আমার। একটু রহম করুন দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়। কেন এত কষ্ট দিচ্ছেন? মাহির কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। অ্যাগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সেই কণ্ঠ। সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহির হাত পা ঘষা শেষ হলে মুগ্ধ এবার এগোয় মাহির গলার কাছে। শক্ত হাতে সেখানেও ঘষতে ঘষতে বিড়বিড়িয়ে আওড়ালো, আর কোথায় ছুঁয়েছে তোর? আর কোথায় কোথায় স্পর্শ করছে ওই বাস্টারটা? শরীর আর মাথার যন্ত্রণায় মরিয়া মাহি। সারা গা জ্বলছে পানির স্পর্শে। হাত দুটোর তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে, তাতে লাল হয়েছে বাচ্চাবের একাংশ। মুগ্ধের হঠাৎ চোখ পড়ল সেথায়। সে থামলো। এক মুহূর্তে লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে থেকে হঠাৎ ভাবলো, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলে নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু। ও মরলে কি আর বাঁচলে কি, ও তো স্বেচ্ছায় সেটের কাছে এসেছে। বলতে গেলে ও আর বাদ বাকি ছেলেটার মধ্যে কোনো পার্থক্য নেই। থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে এক আকাশ সম ঘৃণা। ঘৃণার তোড়ে জ্বলছে মস্তিষ্ক। তাকে শক্ত করে জানাচ্ছে, শি ইজ এ স্লাট। ও মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করে দেবার। ফ্রম টুডে দি মনস্টার শো হার্ট দ্য এক্সুয়াল বিস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাথটাবে ভিজে শরীরে বসে আছে মাহি। গায়ের পাতলা ফিনফিনে কাপড়টার আড়াল দিয়ে নারিকায় বেশিরভাগ অঙ্গ স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্ত সেথায় পড়তেই যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখাভাবে চাপা সরে ঠোঁট নাড়িয়ে আওড়ালো। ব্লাডি স্লাট। কথাটা বিড়বিড়ানোর মতো শুনিয়েছে অনেকটা। বাথটাবে ভিজে চুপচাপ হয়ে পড়ে থাকা মাহি শুনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে এবার। মাথাটা দাঁড় করিয়ে রাখতে পারছে না কোনো মতে। মনে হচ্ছে এক্ষুনি গা গুলিয়ে বমি বের হবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত্র তাকিয়ে থেকে গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তৎক্ষণাৎ মাহির মুখের দিকে ছুঁড়ে মারে। মাহি হকচকায় নিমোটেও। উল্টো সেকেন্ড খানিক পেরোতে না পেরোতে মেয়েটা কেমন ভকভক করে বমি করে ভাসিয়ে দিল পুরো বাচ্চা। মুগ্ধ নাক সিটকে তাকালো একবার। পরক্ষণেই মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বরং মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, তাই তখনই গটগট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটাবে বসে একাধারে বমি করে যাচ্ছে মাহি। মেয়েটা এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে। দুর্বল আঁখি দুটো সেভাবে মুদে যেতে লাগলো কেমন। দাম্ভিক কদমের জোরালো শব্দে হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দু হাত পকেটে গুজে রেখে যুবক এগোচ্ছে মাহির ঘরের দিকে। তার পেছন পেছন কচ্ছপের গতিতে হাঁটছে এডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত ভাবসা বড্ড সন্দেহজনক তার জন্যে। এডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আজ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুইয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোছে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্যে থেকে একজন তখনই ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরলো। মনস্টার এক মুহূর্ত চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করে এক হাতে চাকুটা তুলে নিয়ে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরলো গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আঘাতে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া গার্ড ছটফটাচ্ছে। কিয়ৎক্ষণ বাদে তার এহেন ছটফটানি থামলো। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা। তাগিয়ে লুটি পড়লো মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনো নুইয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান ভিজিয়ে ফেলেছে। এডউইন আর দৃষ্টিতে দেখলো সবটা। তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। এহেন কাণ্ডে তটস্থ গার্ড মুখ খুলে যে কিছু বলবেন তারও তো জো নেই। মুখ গহ্বরে জীবের উপস্থিতি থাকলো না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তে গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লহু। মুগ্ধ এক হাতে চাকুর গোড়া মসরাচ্ছে, আরেক হাতে তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগার চেপে সুখ টান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে কিনা নেই তা নিয়ে রয়েছে একরাশ সংশয়। তারপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলে থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন।
গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল এডউইন। তক্ষুনি ওপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে শয়ে পা বাড়ায় মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর, যুবকের কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ায় মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারে লম্বা এক টান বসে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপরে সিলিংয়ে ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি। সম্মুখে সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানালাটা খোলা বিধায় সাই সাই করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। যে বাতাসের মৃদু দুলনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্তে নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ পুরো শরীর এলিয়ে বসলো কাউচে। পা দুটো বেয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে। চোখ দুটো আয়েসে বুজে রেখে সিগারেট সুপ টান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে গুনগুন শব্দ। বোধ হয় গান গাইছেন তিনি। হোয়ার ইজ মেডেন? গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে রেখেছে জামার একাংশ। মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো। গলায় স্বরের অভাব। এডউইন ভ্রু গোটায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতে তৎক্ষণাৎ হকচকি দু কদম পিছিয়ে গেল মিলা। এডউইন বুঝি এবারও বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিরিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? ভয়ার্ত মিলা মাথা নাড়ায় উপর নিচ, নিঃশব্দে জানায় শুনছে। এডউইন এটুকু উত্তরে সন্তুষ্ট নয়। তখনই মেয়েটাকে দিল আরেক ধমক। মুখ দিয়ে কথা বলো, ইউ ডাম্প। আতকে উঠে মিলা। হাত পাগুলো কেমন কাঁপছে তার। লোকটাকে যে কি ভয় পায় সে। এমনিতে এডউইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানা আর ভাবে পড়ে আছে গভীর এক দাগ, যার শুরুটা বাম পাশের ভ্রুয়ের উপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখ বাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপেল। তা দেখলেই ভয়ের চোটে মুখ দিয়ে কথা বের হয় না মিলার। এই যে যেমন এখন বেরোচ্ছেন। এদিকে মিলারু অমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ এডউইনের। ছেলেটা তখনই দাঁত খিচে দিল আরেক ধমক। গুলোপায়া, আমি এখানে ঢং দেখতে আসিনি। মনস্টার মেডেনকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? কোথায় আছেন তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা দুধারে মাথা নাড়াবে। ঠিক তখনই এডউইনের পেছন থেকে ভেসে আসে মেডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডউইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় এডউইন। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেডেন। গায়ের উপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানির ছিটা স্পষ্ট। এডউইন এক মুহূর্ত পরখ করল মেডেনের শান্ত হাবভাব। পরক্ষণে ভ্রু কুচকে সন্দিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন। ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, হ্যাঁ যাবো, ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে? কথার পিঠে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায়নি ইরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্ত ভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি, দুটোই তো এক আমার জন্য। সে যাকগে, শুনলাম মনস্টার নাকি আমায় ডাকছে। এত রাতে কোনো বিশেষ প্রয়োজন? এডউইন গম্ভীর হলো। এক হাত পকেটে ঢুকে অন্য হাত আলগোছে সামনে বাড়িয়ে ইশারা করলো এগুতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেডেন। যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারিপাশে এত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালে কেমন দরদরিয়ে ঘামছে তার। মেডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশ সম দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন ডাকলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথে করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেলেন না সেই কখন যে তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেডেন বিরতিহীন কদমে সামনে এগোতে হঠাৎ ধাক্কা খেলেন কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেডেন হকচকালেন। তড়িৎ দু কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় শটানভাবে দাঁড়িয়ে আছে এডউইন। মেডেন বুঝলেন না এডউইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিক দোনামোনা করে আলগোছে জিজ্ঞাসা করলেন, কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। এডউইন সোজাসাপটা উত্তরে ভড়কালেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা। ভ্রু কুচকে তাকালেন এডউইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করেই মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? মেডেন কেমন কাচুমাচু করছেন। বারবার হাত দিয়ে ঘর্মাকৃতি মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালেন, কিন্তু কেন? তখনই পেছনে ঘুরল এডউইন।
এক হাতে শক্ত করে চেপে ধরলো মেডউইনের ডান হাতের কনুই। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার অমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুরে যেই না কিছু আওড়াবেন অমনি শোনা গেল এডউইনের রুক্ষ কণ্ঠ। গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন? কথাটা বলতে না বলতে মেডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভেতর ছুঁড়ে ফেলল এডউইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারির নরম সরম নাক মুখও বোধহয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। ইরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের ওপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার। দৃষ্টি তার বুঝে রাখা। ইরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুইয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসলো মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে কুর্নিশ জানিয়ে বলল, মৈত্য পচতে নিয়ে মনস্টার। হ্যালো মনস্টার। মনস্টার শুনলো কি না কে জানে, কিয়ৎক্ষণ একই রকম ভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো। খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সীর চোখে মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে অবাধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেডেন আগের ন্যায় মাথা নুইয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞাসা করলেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এক পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো এমন লাল হয়েছে কেন, চোয়ালটাও কেমন কটমট করছে। চিরায়ত স্বভাবে ঘাটটা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেডেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝংকার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরলেন নিজ পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কি কিসের কথা বলছেন মনস্টার? আমি বাকিটা গলাতেই আটকে গেল মেডেনের। আতঙ্কে কণ্ঠস্বর কাঁপছে তার। এদিকে তার অমন হড়বড়ানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধের দৃষ্টি। মাড়ির ঝকঝকে দাঁতগুলো তে জিভটা খানিকটা পিষে এনে হাসলো কেমন। রয়ে শুয়ে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক ছুড়ল। এডউইন! দরজার কাছে দাঁড়িয়েছিল বাধ্য এডেন। হাত দুটো বড় সড়ো স্বাস্থ্যবান পলিব্যাগ এবং খাঁচকাটা চাবুক নিয়ে তখনই ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছে থেকে 2 কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরলো সামনে। এদিকে মেডেন তটস্থ, ভয়ে নিঃশেষ আটকে যাবার জোগাড় তার। চোখ তুলে তাকানোরও শান্তি নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেডেন বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এরই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামলো। অতঃপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন অমনি সময় মাথার তালু চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কুকিয়ে ওঠেন ইরা। চোখ মুখ কুচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতে জোর বাড়ালো। ইরা চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুললো নিজের দিকে। ব্যথায় কুপকাত মেডেন আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তখনই তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে এডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢাললো বেশ কিছুটা। ইরা হকচকে ওঠে এহেন কাণ্ডে। দুধারে মাথা নাড়াতেই তখনই মনস্টারের হিংস্র খাবার শিকার হলো তার মুখ। মুগ্ধের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরার নাক মুখ। বেচারা মুখ কুচকে রেখেছে সর্বশক্তি দিয়ে, তবে নাকের ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট 5 ধরে মেডেন মুখ চেপে রেখে হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকেনের পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরে মেডেনের নাক মুখে। এ পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেডেনের। শরীরে ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলুনি। মস্তিষ্কে বোধহয় এখনো একটু একটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতেই এডউইন এবার এগিয়ে গিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরলো চাবুকখানা। রয়ে শয়ে 2 কদম পিছিয়ে স্থির ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ স্কট রান! যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। বলেও পায়ের গতি থামলে তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শুনলো কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসলো খাঁচকাটা চাবুকের। তখনই ব্যথায় আর্তনাদ করে ওঠে মেডেন।
পা দুটো সামনে এগুনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান! ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছনে পেছনে ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো। ওতে মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারিপাশ। যুবক বা হাতের আঙ্গুলের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন, আরেক হাতে মেঝেতে হেঁচড়ে টানছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়ালে পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধহয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস! তার গা থেকে টুপটুপিয়ে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছা করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তে সম্মুখে উল্টে পড়ল ইরা। নাক মুখ দিয়ে থুবড়ে পড়ল মাটিতে, হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।